নম্বর পর্ব। এরপর গোটা গ্রামটা সন্ধ্যা হলেই পচা মাছের গন্ধ ভেসে আসত। গ্রামের লোক প্রায় অস্থির হয়ে উঠেছিল সেই গন্ধে। পরে একটা ভালো গুণিনকে এই সমস্যা সমাধানের জন্য ডাকা হয়। গুণিন অনেক বিচার বিবেচনা করে তন্ত্রশক্তির সাহায্যে জানতে পারেন যে লোকটি মারা গিয়েছিল সে এখন ভয়ঙ্কর মেছো ভূতে পরিণত হয়েছে এবং লোকটির আত্মা অতৃপ্ত অবস্থায় গোটা গ্রামে ঘুরে বেড়াচ্ছে। অবশেষে গুণিনটি মাছের লোভ দেখিয়ে তন্ত্র সাধনার মাধ্যমে ওই আত্মাকে বন্দি করে। এই ছিল বন্দি আত্মার কাহিনী, যেটা আমি এতক্ষণ বই থেকে পড়ছিলাম। দূর ভালা জ্ঞানা ফালতু ভূতের গল্প ভয় লাগে না। হঠাৎ আমার বুকে ধরাস করে উঠল মাছের গন্ধ। হা হা, টয়লেট রুমটা আমি মাছের গন্ধ তো পেয়েছিলাম। একটা চাপা উত্তেজনায় আমার মনকে আচ্ছন্ন করে দিল। তবে কি আমি ভূতের গল্পে পড়লাম? আরও একটি কথা মনে পড়ে গেল, এই গল্পটা তো আমি পড়ব বলে খুলিনি, বইটা তো এমনি খোলা ছিল। তবে কি ভূতটা আমাকে কোনো ইঙ্গিত দিতে চাইছে? গলা শুকিয়ে আসতে লাগলো আমার। রাত তো এখন প্রায় 11:55, একটু পরেই 12টা বাজবে। শুনেছি 12টার পর ভূতের শক্তি দ্বিগুণ হয়ে যায়। মেরুদণ্ড দিয়ে যেন হিমশীতল জলধারা নেমে গেল। কপালে হাত দিয়ে বুঝলাম বিন্দু বিন্দু ঘাম জমেছে। হৃদয় স্পন্দ আগে থেকেই অনেকটা বেশি। কোনো রকম তেতো কাপ ছাড়াই বন্ধ ঘরে স্পষ্ট শুনতে পাচ্ছি নিজের হৃদয় স্পন্দন। কী করব বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ আমার দরজার সামনে সেই আগের মতন পায়চারি শব্দ শুনতে পেলাম। না, এবার আর মনের ভুল লাগছে না। অয়টা দরজার দিকে এগিয়ে আসতে লাগলো এবং দরজার সামনে এসে থেমে গেল। তবে কি ভূত এলো? ভয় এবং স্ফীত তখন আমার সেই কি অবস্থা বলে বোঝাতে পারবো না। হার্টবিট আরও উচ্চতর হয়েছে। এবার দরজায় ঢোকা পড়ল, সাথে সাথে আমার কানের পাশ দিয়ে ঘাম গড়িয়ে পড়ল। এবার আবার ঢোকা পড়ল। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো রকমের আওয়াজ বের হলো না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দরজার ওপাশ থেকে এবার আওয়াজ এলো, কিরে, লাইট জ্বলছে? এখন ঘুমাইসনি? আরে এত রঘুদা গলা। এবার যেন আমার দেহে প্রাণ ফিরে এলো। গলাটা একটু কাঁকড়িয়ে নিয়ে বললে, রঘুদা তুমি? দরজা খুলে দিলাম। এই তো লাইট বন্ধ করে শুতেই যাচ্ছিলাম। রঘুদা বলল, আমি আবার দেখতে এলাম ভয়টা লাগছে কিনা। আমি ভয় কন্ট্রোল করে মুখে অবস্থা স্বাভাবিক করে বললাম, ভয় পাবো তো আবার আমি? না, আমি ভয়টা খুব একটা পাই না। উত্তরটা যেন আমি বীর পুরুষের মতো দিলাম। মনে মনে খুব হাসলাম। ভয়ের চোটে আমার যে অবস্থা হয়েছিল তা আমিই জানি। রঘুদা বলে গেল, ঠিক আছে ঘুমাও। রঘুদা চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম যথারীতি। পরের দিন উঠতে অনেক দেরি হয়ে গেল, প্রায় 7টা। দরজা খুলে বেরিয়ে দেখি রঘুদা চা নিয়ে আসছে। দূর থেকে আমাকে দেখে বলল, ঘুম ভালো হয়েছে তো? আমি হাত তুলে ইশারায় জানিয়ে দিলাম, হ্যাঁ। সকাল বেশ মনোরম, মৃদু বাতাস বইছে। শরীরটা বেশ হালকা লাগছে। চোখে মুখে ভালো করে জল দিয়ে ফ্রেশ হয়ে এলাম এবং চা খেলাম। 8টার কাউন্টিং খুলতে সেখানে থেকে ডিম টোস্ট আর চাউমিন খেলাম।
ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া শেষ করে টয়লেট রুমে গিয়ে সেখানে স্নান করে নিলাম। স্নান সেরে কলেজের ড্রেস পরে যখন বেরোলাম তখন একটা দুটো করে আমার বিএডের বন্ধু বান্ধবী আসতে শুরু করেছে কলেজে। আমার ভেজা চুল দেখে তারা বুঝতে পেরেছে আমি এখানে স্নান করেছি। ওরা কেউ জানতে না যে কত রাত আমি কলেজে কাটিয়েছি। আমি নিজে থেকে তাদেরকে ব্যাপারটা জানিয়ে দিলাম। তারা তো বিস্ময় অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কী রে ভাই, সারা রাত এভাবে একা একা কীভাবে কাটালি? আমি হেসে বললাম, সাথে গল্প বই ছিল, বই পড়ে কাটিয়ে দিলাম। এরপর কলেজে নতুন নতুন বন্ধু বান্ধবীর সঙ্গে পরিচয় হতে লাগলো। ক্লাস শেষ করে অবশেষে আবার সাইকেল করে রওনা দিলাম আমার বাড়ির দিকে। এই প্রথমবার একটা রাত বাড়ির বাইরে কিভাবে একা কাটালাম। বাড়ির জন্য মনটা খুব খারাপ হচ্ছিল, শরীরটাও ক্লান্ত ছিল। বেশ টিফিন টাইমে তো শুকনো বিস্কুট খেয়ে কাটিয়েছি। হাজার হোক বাঙালি তো দুবেলায় পেটে ভাত না পুড়লে চলে না। অবশেষে 45 মিনিট সাইকেল চালিয়ে কলেজ থেকে গণেশপুর এলাম। সাইকেলটিকে তার যথাস্থানে রেখে দিয়ে বাসে চেপে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিল। আমি পিছনের সিটে বসে 1 ঘন্টার পর বাসের দখল সহ্য করে বাড়ি ফিরলাম। একটা রাত বাইরে কাটিয়েছি মাত্র, তাতেই মনে হচ্ছে গ্রাম থেকে কতদিন যেন দেখিনি। গ্রামটাকে আরও বেশি আপন মনে হতে লাগলো, আরও আপন পরম স্তনে মনে হতে লাগলো নিজের বাড়িটা। পরম শান্তি। সারা দিন ভাত খাওয়া হয়নি, অবশেষে সন্ধ্যা ভাত খেয়ে সে কি তৃপ্তি। আবার পরের দিন পর কলেজে যাব। আসলে আমার বাড়ি থেকে কলেজটা দূরত্ব এত যে রেগুলার যেতে পারি না, তাই 2 সপ্তাহ ছাড়া বিএড কলেজে যাই। গ্রামের সব বন্ধুরা জিজ্ঞাসা করতে লাগলো, কিরে কাল কোথায় ছিলিস? আরও বলিস কেন বন্ধু? কলেজে ছিলাম। কলেজে কোথায় ছিলিস রে? স্যারের রুমে ব্যবস্থা করে দিয়েছিল, গেস্ট রুমে। অবশেষে দেখতে দেখতে 1 দিন 2 দিন 3 দিন এইভাবে 15 দিন কেটে গেল। কলেজ তো যেতেই হবে, আবার সেই একাকী নির্জন স্থানে রাত কাটাতে হবে। একাকী এইভাবে সময় কাটানো খুবই কষ্টকর। তোমরা হলে কীভাবে কাটাতে? তোমরা বলবে মোবাইল, ইউটিভি কিংবা গেম খেলে। তখন কিন্তু আমার কাছে কোনো স্মার্টফোন ছিল না, সামান্য ছোট একটা নোকিয়া ফোন ছিল। তাই আমার কাছে সময় কাটানো খুবই কষ্টকর। কি আর করা যাবে? এই রকম জীবনযাত্রা। বাসের ধকল সহ্য করে সাইকেলে চেপে একের পথে আবার সেই কলেজে পৌঁছালাম। বাড়ি থেকে সকালে চান করে বেরিয়েছিলাম। ব্যাগের ভিতর 2 দিন টিফিন হিসাবে শুকনো মুড়ি, চানাচুর আর কাঁচা লঙ্কা টিফিনে নিয়েছি। যদি আজ রাত থাকি আবার, তাহলে তো সন্ধ্যার খাওয়ার জন্য কিছু চাই, ওই আর কি। কলেজে পৌঁছালাম 10:30টায়। একটু পরে 10:45 বাজলে প্রার্থনার জন্য ঘন্টা বাজবে। কয়েকজন বন্ধু বান্ধবের ক্লাসরুমে হস্তদন্ত ঘুরে বেড়াচ্ছে। 2-1 জনের সঙ্গে গল্প করতে লাগলাম। অবশেষে প্রার্থনা ঘন্টা পড়তে গল্প ভঙ্গ করে যেতে হলো। প্রার্থনা শেষ করে যখন ফিরলাম তখন 11টা। শ্রেণীকক্ষে এসে বসে রইলাম। মিনিট 5 পরে স্যার এলেন এবং রোল প্রেজেন্ট পড়াতে লাগলেন। ক্লাস শেষ হতে পিছনে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে শুরু করলাম। একটি স্থানে বান্ধবীর সঙ্গে পরিচয় হলো। কলেজ থেকে মিনিট 15 দূরে তার শ্বশুরবাড়ি। হাজব্যান্ড পুলিশের কাজ করে। তার সঙ্গে গল্প করতে গিয়ে বললাম, তোমাদের এখানে কি যে কলেজ? মেন রাস্তা থেকে ভেতরের দিকে ভালো লাগলো।
তারও উপরে আবার আজকে ওই কলেজে রাত কাটাতে হবে। রাত কাটাতে হবে মানে? সে প্রশ্ন করল। সে জানতো না এর 15 দিন আগে আমি একবার কলেজে রাত কাটিয়ে গেছি। বান্ধবীটিকে আমাকে বললাম, আগেও তো একদিন কলেজে রাত কাটিয়েছি। সে প্রশ্ন করলে, কোথায় শুয়েছিলে? আমি উত্তরে বললাম, গেস্ট রুমে। সে আমাকে জিজ্ঞাসা করলো, তোমার ভয় করেনি? আমি বললাম, তেমন না। বান্ধবী বড় বড় চোখ করে বলে উঠল, সে কি? আমি বললাম, কেন, কি হয়েছে? সে বলল, থাকিস না, জায়গাটা খুব একটা ভালো না। এখানে আশেপাশে আগে মানুষজনকে কবর দেওয়া হতো। এই ব্যাপারটা আমি জানতাম না। শুনে চমকে উঠলাম। কবর দেওয়া হতো শুনে আমি কি ওই দিন আবার রাত কাটালাম নাকি বাড়ি ফিরে গেলাম?